গুগলের একটা সার্ভের মধ্যে পাওয়া যায় যে গুগলের যে অডিয়েন্স আছে বা ইউজার আছে তারা মোস্টলি 60% ইউজার, 60 to 55% ইউজার কি মোবাইল। এখন তার মানে আমার আমার যে বিজনেস, আমার যে ওয়েবসাইট, আমার যে কন্টেন্ট, সেগুলো কি হইতে হবে আমার মোবাইল কন্টেন্ট মানে মোবাইল ইউজারদের জানি সুবিধা হয় পড়তে, ওরকম আমাকে কি করতে হবে, মেক করে দিতে হবে, যাতে করে মোবাইল ইউজাররা কি হয় বেস্ট ভালোভাবে যাতে কি করতে পারে, স্ক্রল ডাউন করতে হবে। এখন ওয়েবসাইটকে একটা রেসপন্সিভ আমাদের তৈরি করতে হবে। এখন এটা নিয়ে আমরা কিভাবে এই আমার ওয়েবসাইটটা কি মোবাইল ফ্রেন্ডলি কি না, এটা আজকে আমরা একটু দেখবো কিভাবে আমরা লাইভলি টেক্সট করার মাধ্যমে লাইভলি একটা টেস্ট করবো। এটাকে আমরা জাস্ট একটু কিছু বেসিক কম্পোনেন্ট সম্পর্কে জানবো, কি কি মেটেরিয়াল থাকা দরকার, কোন কোন বিষয়গুলো থাকা দরকার। আমরা একটু মনোযোগ সহকারে, আমাদের জাস্ট অফ অল 35 মিনিট, ওকে, মানে আমরা জাস্ট 30 মিনিটের মতো আমাদের সময় নিব। আজকে আমার টাইটেলটা মূলত হলো ইজ ইউর ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি? যদি হ্যাঁ মোবাইল ফ্রেন্ডলি হয় তা চলেন আমরা কি মোবাইল ফ্রেন্ডলি কি না এটা আমরা আগে দেখবো। এখন প্রথমটা হলো জাস্ট অফ অল, প্রথম পার্টে আমি 10 মিনিট রাখছি। ফার্স্ট পার্ট যেটা হলো ইন্ট্রোডাকশন, বাট মোবাইল ফ্রেন্ডলি মানে কি? মোবাইল ফ্রেন্ডলি মানে হলো আমার ওয়েবসাইট ডিভাইসটা, মানে আমার ওয়েবসাইটটা মোবাইল ডিভাইসের মাধ্যমে আমি যে স্মুথ ওয়েতে বা স্ট্রাকচার গঠন প্রণালী যদি ঠিক থাকে, একজন একজন মানে এটা ছোট না বড়, লেখাগুলো যেন দেখতে সুন্দর ফেটে না যায়, সেটাকে আমরা বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। দেন এখানে কেন ইম্পর্টেন্ট, হাউ কেন ইম্পর্টেন্ট, এটা মূলত হলো গুগল কি করে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট গুলোকে ফার্স্টলি ইন্ডেক্স করে। তারপর হলো এসইও এক্সপিরিয়েন্স, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি করতে, মানে এসইও এর জন্য র্যাঙ্ক আপ করার জন্য কি মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট হওয়াটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে এই যে আরেকটা বিষয় হলো ইউএক্স, এটা হলো ইউজার এক্সপিরিয়েন্স, ইউজারের একটা যে কাটানোর সময়, ইউজারের এক্সপিরিয়েন্সের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আমাদের র্যাঙ্ক পাওয়া, আমাদের কিওয়ার্ডের সেল হওয়া, ওয়েবসাইটটার গঠন স্ট্রাকচার গুলা। এর আমার বলতে একটা বেড, মানে বেড যদি আমার ইউজার এক্সপিরিয়েন্স হয়, আমার ওয়েবসাইটে যদি বেড ইউজার এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আমি এঙ্গেজমেন্ট পাবো না। এঙ্গেজমেন্ট না পাইলে কি পাবো, আমার সেল হবে না, সেল না হলে আমি কি হয়ে যাবে আমার মোদ্দা হিসাব আমার র্যাঙ্কিং আমি লস করবো। এই যে ব্যাড ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স মানে আমার কি হলো, আমার এঙ্গেজমেন্ট নেই, এঙ্গেজমেন্ট না থাকলে সেলস নাই, সেলস নাই মানে র্যাঙ্কিং নেই, সিমিলার হিসাব। দেন গুগল, আমি তো বলছি গুগল কি করে, আগে একটা সময় ছিল মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট দরকার ছিল না, কিন্তু গুগলের রিসেন্টলি 2022-এর মধ্যে যে সংখ্যা অ্যালগোরিদম আপডেট হইলো, 20-এর পর থেকে যে সময় জিমিনি কোপাইলট মানে ওদের সংখ্যা আমাদের সাথে এআই এআই আপডেট হয়ে গেল, সেই সময় থেকে কি হইলো, গুগল প্রায়োরিটি দিল মোবাইল ওয়েবসাইট গুলো, মানে ওয়েবসাইট কি মোবাইলে মানে মোবাইল যে ইউজার গুলো আছে তাদের জন্য কি বেস্ট নাকি না, তাদের জন্য এটা করে তারা মোবাইলকে ফার্স্ট প্রায়োরিটি দিল, যে সাইট গুলো মোবাইলে ভালো স্মুথলি কাজ করবে তাদেরকে কি করলো, ফার্স্ট প্রায়োরিটি দিল। এতে করে শুরু হইলো মানে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করা। আগে আগে আমরা কি করতাম, আমি যে সংখ্যা 17 বা 18 দিক দিয়ে বা 19-এর দিক দিয়ে, সে সময় দেখা যেত কি এক ধরনের ওয়েবসাইট মেক করতে হতো, খালি ডেস্কটপে চললে হয়েছে। যেমন আমাদের আমাদের ঢাকা মানে কলেজ ভার্সিটি যে ওয়েবসাইট গুলো আছে, দেখা যায় পিসিতে ভালো রান করতে, যে সময় আমি মোবাইলে যাই দেখা যায় তার ছবিগুলো ফেটে দিতেছে বা এরকম, কিন্তু মানে মোবাইল থেকে কিন্তু অনেক কষ্ট হয় আমাদের ওই কন্টেন্ট গুলো বের করতে। কিন্তু তুলনামূলক ভাবে যে সময় আমি পিসি দিয়ে করতেছি বা আমি যে সময় সরকারি কোনো পোর্টালে যে সময় পিসি দিয়ে ঢুকতেছি, ইজিতে আমি কি করতেছি, ডাটা গুলো নিতে পারছি। কেন? ওটা মেকই করা হয়েছে পিসির জন্য, ওই ওয়েবসাইটটা কি করছে, মেকই হয়েছে পিসি ফন্টে। কিন্তু আমার কি হইতেছে, পিসি ফরম্যাটে না থাকার কারণে কি হইতেছে, আমার তো মোবাইল ইউজার, আমরা বলতেছি ওয়েবসাইটটা নাই, ওয়েবসাইট ক্র্যাশ হয়, এই যে বিষয়গুলা গুগল কি করে অ্যাভয়েড করার জন্য, মানে গুগল গুগল চায় না, গুগল কোনো সময় গুগল বিজনেস করে কোথায় জানেন, আমাদের গুগল বিজনেস একটা জায়গায়, সেই জায়গাটা হলো কিভাবে ট্রাফিক দিয়ে মানে ট্রাফিককে সেল করে বা ট্রাফিককে লিড নিয়ে আসে, সেই জায়গা থেকে মূলত গুগল বিজনেস করে থাকে। এই ইউজার এক্সপিরিয়েন্সটা ব্যাড থাকার কারণে কি হয়, আমাদের দিন শেষে যে আমাদের রেটিং সেল সবকিছু ডাউন হয়ে যায়, এতে করে আমাদের এফেক্ট পড়ে। তো এই কারণে এই বিষয়গুলো আগেকার প্রায়োরিটি বেস দিয়ে আমাদের হয়ে যায়, এআই গুলো আপডেট হয়েছে, আমাদের প্রতিনিয়ত আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থিঙ্কিং কি হইতেছে, আপডেট হইতেছে, ঠিক আছে। এই কারণে আমাদেরও দিনের সাথে সাথে তাল মিলাইতে হবে, আমাদেরও কি মোবাইল এসইও কি না, আমাদের ফার্স্টলি আমি কি করবো, আমার ওয়েবসাইটে কি অ্যানালাইজ করে ফেলতে হবে, যে সঙ্গে আমি ক্লায়েন্টের কাজ নিব সে সময় আমাকে কি করতে হবে, মোবাইল ফ্রেন্ডলি বা সাইট অডিট এই সকল বিষয়গুলো আমাকে কাজ করে ফাইনালি শেষ করে ফেলতে হবে। তাতে করে কি হবে, আমার ক্লায়েন্ট মানে স্যাটিসফ্যাকশন হবে, ক্লায়েন্টকে আমি বলতে পারবো যে তোমার এই জিনিসটা ভুল আছে, ঠিক আছে। আমরা এই বিষয়গুলা দেখবো। এখন আমাদের জাস্ট এখানে এখন আমার জাস্ট কিছু কিছু পার্ট, যেমন রেসপন্সিভ, একটু আগে কথা বলছিলাম যে রেসপন্সিভ ডিজাইন, এই জিনিসটা আমাদের একটু বোঝা দরকার। আর তেমন আমাদের কিছু নাই। এই রেসপন্সিভ ডিজাইনটা বলতে কি, রেসপন্সিভ ডিভাইস ডিজাইন মিনস হলো একটা একটা ডিজাইন, এমন একটা ডিজাইন তৈরি করব বা এমন একটা গঠন প্রণালী আমি তৈরি করব যেটা মানে আমি সব জায়গায় ব্যবহার করতে, ট্যাবে,
তারপরে মোবাইলে, তারপরে ওয়েবসাইটে, তারপরে ডেস্কটপে, মানে আমি যেই কোনো সাইজ অ্যাঙ্গেলই হোক আমার ডিজাইনটা কি হবে না, নষ্ট হবে না। আমরা কিন্তু সবাই ক্যানভা ইউজ করি। ক্যানভার ভিতরে একটা অ্যালাইনমেন্ট থাকে, যেসঙ্গে আমরা একটা ডিজাইন করি, ডিজাইন করলে একটু উপরে নিয়ে গেলে কি হয়, যে একটা নীল দাগ আছে, যে বর্ডারটা একটা বর্ডার দেওয়া থাকে, ওই বর্ডারের ভিতরে যদি আমি ডিজাইন করি, তাহলে কি হয়, আমার ডিজাইন আমি যেই জায়গায় দিই আমার ডিজাইনটা কি সুন্দর ফুটে থাকে। এটাকে বলে রেসপন্সিভ। ওই ওয়েবসাইটেরও কিছু রেসপন্স সাইড আছে, যে এই এরিয়া আছে, যে এই ভিতরে রাখলে আপনি যে জায়গায় দিবেন, বা যে মানে মোবাইলে দেখলেও সুন্দর দেখা যাবে, তারপরে ওয়েবসাইটে দেখলেও সুন্দর দেখা যাবে, মানে সব জায়গায় দেখলে কি করা যাবে, সুন্দর একটা ওভারভিউ পাওয়া যাবে। ঠিক আছে, এই রেসপন্সিভ ওয়েবসাইটের সাইজটা, এবং রেসপন্সিভটা মূলত তিনটা জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয়: ফোন, ট্যাব এবং ডেস্কটপ। এই তিনটা মিলে যদি আমার ওয়েবসাইটটাকে স্মুথলি পারফর্ম করে, তাহলে আমি এই মানে আমার একটা রেসপন্সিভ ওয়েবসাইট। সেকেন্ড অফ অল প্রায়োরিটি হলো আমার হলো যে কি এই রিডেবল টেক্সট। এখন আমি যদি একবার ছোট, মানে এখানে সাপোজ আমি যদি এই টেক্সটটাকে আমার আমার মানে আমার পিসিতে এখন দেখতে সুন্দর হইতেছে, কারণ আমি জুম করতে পারতেছি, চাইলে আমি জুম করতে পারতেছি, চাইলে আমি কি করতে পারছি, মাউস দিয়ে আমি কিন্তু কমাইতে পারতেছি। কিন্তু আমরা মোবাইল ইউজাররা কি সম্ভব আমরা জুম করাটা কি এত সহজ আমাদের জন্য? অবশ্যই না। কিন্তু এই যে এখনো কিন্তু আমি জুম প্লেস ডাউন হচ্ছে, এই যে যে আমার কাছে আমি আমি যেরকম যত সহজে আমি জুম ইন করলাম, সেটা কিন্তু সম্ভব না। এই কারণে আমাকে, আমরা বলে থাকি ওয়েবসাইটে ফ্রন্ট সাইজ দেওয়া 16, মোবাইলের জন্য 18। এটা কি করে দিই, আমরা যে সঙ্গে ইস্যু করবো বা আমরা অন পেজে যে সঙ্গে কন্টেন্ট গুলো দিব, ফ্রন্ট সাইজ গুলো মাস্ট বি 18 থেকে কি করবো, 16-র মধ্যে আমরা ফ্রন্ট সাইজটা চুজ করবো, যাদের চোখে সমস্যা, যেমন আমার চোখে সমস্যা। যদি আমার ফ্রন্ট সাইজ 11 হয়, আমার চোখে কিন্তু প্রেশার পড়তেছে। যদি আমি একটু বড় করে দিই, মানে জাস্ট ফর এই ফ্রন্টটাকে আমি জাস্ট কি করলাম, আমার ওই ট্যাক্স অনুপাতে আমি যদি 14 দিই, এখানে একটু বেশি না, আমি যদি 18 দিই, 18টাকে প্রায়োরিটি বলে। ঠিক আছে, কন্টেন্ট রাইটিং এ সবসময় 18, 18 একটু বড়, মানে 16। ঠিক আছে, তো 16 থেকে 18-র মধ্যে এক একটা লেটারের ভিতরে চিন্তা করে দেন করা লাগে। এটা হলো একটা ওয়েবসাইটের কি বলে রিডেবল টেক্সটের বিষয়, জুম আউট জুম ইন এর বিষয়টা। দেন আরেকটা বিষয় হলো আমাদের হলো লোডিং স্পিড। এখন এই লোডিং স্পিডটা মূলত একটা মেজর প্রায়োরিটি। এই লোডিং স্পিড যদি এই পেজটা, যদি আমরা চিন্তা করি একটা পেজ অন হইতে একটা সময় নিতেছে, মানে একটা 10 সেকেন্ডের মতো বা 3 সেকেন্ডের মতো সময় নিচ্ছে, আমরা একটা মানুষ বা আমি স্বাভাবিকভাবে আমি কত সেকেন্ড দাঁড়াবো, সর্বোচ্চ 1 থেকে 2 সেকেন্ড। 3 সেকেন্ড হইলে কি করবো, আমি টাচ করে আমি নতুন হয়েছি, কারণ আমার জন্য কি সম্ভাবনা বেশি আছে। কারণ গুগল আমাকে হাজারো রেজাল্ট দিচ্ছে, 20,000 রেজাল্ট দিচ্ছে, তাহলে ওইখান থেকে একটা 10 সেকেন্ড আমার ওয়েট করার সুযোগ নেই। কারণ আমি একজন কাস্টমার, তার আমাকে কি করতে হবে, ওরকম ভাবে স্পিডফুল। আমরা এটার জন্য এটা সমাধান করার জন্য কি করতে পারি, ভালো হোস্টিং ব্যবহার করতে পারি, ভালো ডোমেন আর এসএসএল সার্টিফিকেটটা ভালো মানে কিনতে পারি। তারপরে আমার আমার যে ইমেজ গুলো আছে সেটাকে কি করতে পারি, আমরা ওয়েব ফাইল করতে পারি, ইমেজ ওর ফাইল আছে। তারপরে কি যে ভিডিও ফাইলটা কি করে শর্ট করতে পারি। তারপর কোনো কন্টেন্ট থাকলে ওটাকে র্যাপ ফাইল করতে পারি, জিপ ফাইল করতে, এগুলোর মাধ্যমে কি করতে পারি, আমার কন্টেন্টটাকে লাইট করে ফেলতে পারি। মানে আমার ওয়েবসাইট যদি হয় 120 জিবি, তাহলে আমি এটাকে জিপ ফাইল বা রেডার ফাইল করে আমি এটাকে কমায় কমায় চিকন করে আনবো, মানে সেম কন্টেন্ট থাকবে, জাস্ট করে কি স্পেস করে নিয়ে আসা। মানে আমি চাচ্ছি একবারে একবার যতটুকু দরকার সেতটুকুই। তো এই যে যে চাপাই আনছি, এটার মধ্যে কি হলো, আমার স্প্রিডিংটা বেড়ে গেল। এবং আমি কি করব, আমি সার্ভার লোকেশন, যেমন আমি বিএনএস সার্ভারটা নেওয়ার চেষ্টা করবো, এতে করে কি স্পিডটা ভালো পাওয়া যায়। ডেডিকেটেড সার্ভার নিলে কি হয়, আরো ভালো মানে যত বড় ফাইল হোক, তুরিতে কি হবে, আমার ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, যাক, আমাদের এই পর্যায়ে আমাদের ওভারঅল একটা মানে ফান্ডামেন্টাল যে বেসটা আছে এটা আমাদের ক্লিয়ারলি, কারণ আমাদের কাছে তো। তারপরে হালকা আমি যদি একটু কি বলা যায়, আমরা এখন একটু প্র্যাকটিক্যালি যাব। এখন আমরা একটা লাইভলি কি করবো, টেস্ট করব। আমরা 2-3টা ওয়েবসাইট দেখবো যে আসলে কি না। এখন আমরা আমরা কি করতে পারি, এখন আমাদের প্রথম প্রায়োরিটি হলো আমরা আগে তিনটা জিনিস 2টা জিনিস বুঝবো। টেস্টিং করা যায় দুই ভাবে, একটা হলো থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, আর একটা হলো কি একবারে লিগ্যাল মানে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে। যেরকম প্রত্যেকটা সার্চ ইঞ্জিন নিজেদের ওয়েবসাইটকে মানে নিজেদের ওয়েবসাইট চেক করার জন্য প্রত্যেকটা সার্চ ইঞ্জিন তাদের নিজস্ব প্ল্যাটফর্ম দিয়ে রাখছে। গুগল দিয়ে রাখছে, গুগল নিজস্ব ইনসাইট বা লাইট হাউস দিয়ে রাখছে। তারপরে বিং এর একটা বিং ওয়েব টুল আছে। মানে প্রত্যেকটা সার্চ ইঞ্জিন কি করছে, নিজের সার্চ ইঞ্জিনের জন্য মানে ইন্ডেক্স করার পরে যদি ওই ওই সার্চ ইঞ্জিনই জানে আমার ওয়েবসাইটটা আদৌ মানে রেসপন্সিভ বা র্যাঙ্কিং আসার জন্য কিরকম, তারা নিজেদের অ্যালগরিদম নিজেরাই মেক করছে। তো এক একটা, এখন আমার যদি বিঙে মানে আমি যদি বিঙে ইন্ডেক্স করে থাকি, অবশ্যই আমার ওই বিং এর টুলসটা ব্যবহার করতে হবে, অথবা থার্ড পার্টি টুলসটা ব্যবহার করতে হবে। আমরা এখন 2টা ওয়েবসাইট ওপেন করবো, আমরা ওপেন করলে বুঝতে পারবো যে আর একটু কি। এবং গুগলেরও কিছু মোবাইল ফ্রেন্ডলি ইয়ের জন্য আছে কি,
এইখানে রাইট টু ডেমো টেস্টিং করার জন্য একটা মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট আছে। ঠিক আছে, এখন আমরা এই কন্টেন্ট গুলো অনেক লেখা, তো আমাদের লেখা দরকার নেই, আমাদের এই জায়গাটা দরকার ওয়েবসাইট ডেমো ওয়েবসাইট গুলা। একটা আছে মোবাইল ফ্রেন্ডলি আর একটা নট। তাহলে আমি মোবাইল ফ্রেন্ডলি নটটা ওপেন করি ফার্স্ট অফ অল একটা, সেকেন্ড অফ অল দুইটা। ওকে, এখন এই এইখানে এই যে একটা ওয়েবসাইট পাইতেছি, এখানে দেখা যাচ্ছে আমি এটা মোবাইল ফ্রেন্ডলি, কিন্তু আমার ডেস্কটপে ঠিক আছে। কারণ আমি কি করতে পারি, এটা রাইট ক্লিক করে আমি দেখি যে এটা কতটুক কতটুক তো ফ্রেন্ডলি। আমি যদি দেখি এখানে দিলে এলিমেন্ট মেবি এখানে এই যে আমার কি হইতেছে, ফেটে যাচ্ছে ট্যাব মোডে। তারপরে আমি জাস্ট অফ অল গুলি করলে এই যে আমার কি হইতেছে, এখানে মানে স্ট্রাকচারে ডিজাইন চলে আসছে। এখন এটা কিন্তু আমি বুঝতে পারতেছি এইভাবে। আরেকটা ওয়ে আমরা করতে পারি, এইখান থেকে আমি জাস্ট সিম্পলি আমি চলে যাচ্ছি আরেকবার শুরুতে দেখি। আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে মাউসের রাইট ক্লিক করি ফার্স্ট অফ অল। রাইট ক্লিক করার পরে ইন্সপেক্টে ক্লিক করার পরে আমি কি করলাম, আমার একটা ট্যাব বার হলো। এখানে আমরা কিচ্ছু করবো না, এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমি দেখতে পাবো লাইট হাউস। দেখতে পাচ্ছি আমরা সবাই লাইট হাউস। লাইট হাউসে ক্লিক করলে আমরা কি বলবো, এই ওয়েবসাইটটাকে অ্যানালাইজ করব কিসের বেসে, মোবাইল ডিভাইস কোনটা, মোবাইলের জন্য। মোবাইলের জন্য অ্যানালাইজ করলে অ্যানালাইজ। এখন দেখেন মোবাইলের বেসে করে এই মোবাইলের সাইজ হয়ে গেছে, এখন মোবাইলের জন্য অ্যানালাইজ করতেছে এটা কি ভালো কি না। ঠিক আছে, মোবাইলের জন্য কি পারফেক্ট কিনা এটা আমরা দেখবো আমাদের। yes, এটা একটা হইতেছে। তারপরে আমরা সিম্পলি আরেকটাই যাই, যেমন এটা অ্যাপেলের পরে কি করব, প্রথমত রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা কোনো কিছুতে হাত দিব না, এখানে করি না হাত দিয়ে আমি কি করব, এই ডাবল এরোতে ক্লিক করব। ডাবল এরোতে ক্লিক করার পরে লাইট হাউস। ঠিক আছে, লাইট হাউস দেওয়ার পরে আবার আমরা আপনাদের প্রথম প্রথম এখানে থাকবে ডেস্কটপ থাকবে। আমরা কি করবো, ডিভাইসটা চেঞ্জ করে দেবো, ডিভাইসটা চেঞ্জ করে দিয়ে মোবাইল করে দিব। বুঝতে পারছি, আমরা ডিভাইসটা চেঞ্জ করে দিয়ে মোবাইল করে দিয়ে আবার কি করবো, অ্যানালাইজ দ্য পেজ। এই যে এটাও কি করতেছে, অ্যানালাইজ করতেছে এই যে মোবাইলের জন্য। এখন আমরা দেখি এর আগেরটা কি কি রেজাল্ট আসছে, আমরা এটা দেখি। এটা অলরেডি করতেছে। এটা ছিল কি, নট মোবাইল ফ্রেন্ডলি ইস্যু ছিল না, আর এটা ছিল মোবাইল ফ্রেন্ডলি। আমরা এইগুলো এখন এই দুটোর মধ্যে আমরা বুঝতে পারবো। দেখি অ্যাপেলটাও হয়ে গেছে। অ্যাপেলে যাই, অ্যাপেলে কি হলো, অ্যাপেল তো কিছু ডাটা দিল না, আবার দিতে হবে মেবি। ক্র্যাশ করছে, আমরা ওই ওই জায়গায় চলে গেছিলাম তো। পেজটা চেঞ্জ করলে সমস্যা। ইন্সপেক্ট ইন্সপেক্ট থেকে লাইট হাউস, মোবাইল অ্যানালিস, মানে পেজ, মানে সরাই ফেললে আরেক পেজে গেলে ওই ডাটাটা নেই না। আমরা এখানে একটু সময় নিই। হয়ে গেছে। আমরা যদি প্রিভিউটাও দেখি, হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি কি, সব থেকে কিন্তু খারাপ অবস্থায় আছে অ্যাপেল কি করে না, অ্যাপেলের যে ওয়েবসাইটটা আছে, কারণ অ্যাপেল তো ব্র্যান্ড। অ্যাপেল কি, অ্যাপেলের এসইও পারফেক্ট, প্র্যাকটিস মানে এখানে সেল আছে, ইউজিবিলিটি আছে, এবং কি পারফরমেন্স সব দেখা। মানে এটাও বোঝা যাচ্ছে যে মানে তার মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটটা কিন্তু জন্য কি না, এটা ভালো না। এখন আমরা কিন্তু চাইলে আবার এটাকে কন্ডাক্ট করতে পারি পিসির জন্য। আমরা দেখি তো ডেস্কটপে এটার পারফরমেন্সটা কিরকম। দেখবো আরেকটু এটা কি বলে, প্রিন্টে নিয়ে যাই, প্রিন্টের সামারি অ্যান্ড সেভ করে ফেলি এটাকে, পিডিএফ টা সেভ এজ এ পিডিএফ।
ওকে, আমি কি করলাম, এই যে এইভাবে ক্লায়েন্টের জন্য আমি কি করলাম, অ্যাপেল মোবাইল ফ্রেন্ডলি চেক এইভাবে লিখে দিলাম। যে ওয়েবসাইট থাকবে ওয়েবসাইটের ক্লায়েন্টের নাম দিয়ে এভাবে মোবাইল ফ্রেন্ডলি যে ওয়েবসাইট আমি চেক দিচ্ছি, এটা একটা রিপোর্ট তাকে পাঠিয়ে দিলাম। সে কি করবে, হ্যাঁ এখন আমার এই ওয়েবসাইটে এই টপিক গুলো নিয়ে কাজ করা দরকার। তার কি হয়ে যাবে, একটু মানে তার একটু টনক নড়ে যাবে যে হ্যাঁ আমার তো সমস্যা, মোবাইল ফ্রেন্ডলি হলে তো আমার ইউজার আরো বেশি আসতো আমার। কিন্তু অ্যাপেলের তো লাগে না। তারপরে আমি কি করি, আবার একটু যাই, ইন্সপেক্ট যাই। ঠিক আছে, ইন্সপেক্ট যাওয়ার পরে লাইট হাউস যাই। লাইট হাউস যাওয়ার পরে মোবাইল থেকে কি করি, ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে আমি অ্যানালাইজ করি, এবার দেখি ডেস্কটপের কি রেজাল্ট দেয়। তারপর আমরা আরেকটা থার্ড পার্টি ওয়েবসাইট দেখবো। আর বর্তমানে যে সকল ওয়েবসাইট গুলো মেক করা হয়, সব বেশিরভাগ ওয়েবসাইটই কি হয়, মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করেই করা হয়, কারণ ডেভেলপার যারা আছে তারা রেসপন্সিভ ডিজাইনই মেক করে থাকে। ঠিক আছে, তারপরে অনেক সময় কিছু কিছু ছোট ছোট জিনিস ছুটে যায়, এগুলো কি করবো আমরা এসইও থেকে, আমরা সার্চিং অপটিমাইজার থেকে তাদেরকে অ্যাডভাইস বা মানে তাদেরকে নোট করে দেবো, তারা কি করে অ্যাড করে দেয়। এই কারণে আমাদের এই টেস্টটা খালি করতে হয়। এই যে এটারও ডেস্কটপ পারফরমেন্সও ভালো না। ঠিক আছে, পারফরমেন্স ইস্যুটা কি বুঝতেছি, ডেস্কটপও তার কি না, বেটার না। তার মানে এটা তো একটা ওয়েবসাইটের রিলেভেন্ট ভালো না। তাহলে আমরা যদি আরেকটা ওয়েবসাইট নিই ভালো দেখার জন্য, আমি যদি আমার এখান থেকে যদি আমি একটু ভালো ওয়েবসাইট পারফরমেন্স ওয়েবসাইট গুলো দেখি। করতে পারছেন? ও, একটু ঠিক আছে। ঠিক আছে, এটা একটু শেষ হলে আমরা আমাদের ক্লাস ডান। ঠিক আছে, এর পাশাপাশি আমি আরেকবার একটু শর্ট সামারি করে দিই যে আমাদের আজকের এটা, আমরা মূলত আজকে দেখলাম যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটটা কিভাবে চেক করে, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইটটা কি এবং কেন ইম্পর্টেন্ট। কারণ আমাদের একটা জিনিস সহজ ভাষায় কেন ইম্পর্টেন্ট, কারণ আমার 80% থেকে 60% ইউজার ফোন ফোন ব্যবহার করে, কি ডেস্কটপ কাদের আছে, কত জনের আছে। তো ওই বেসে আমাকে ওয়েবসাইটে যদি আমি মোবাইলে রাখতে পারি, তাহলে আমার বিজনেসটাও মানে আমার টার্গেটের অডিয়েন্স যদি মোবাইলই থাকে, তাহলে আমাকে ওয়েবসাইটটা মাস্ট বি মোবাইলেই রাখতে হবে। তা মোবাইল থেকে কি হবে, আমি সেল আনবো। কারণ যদি আমার মোবাইল মোবাইল থেকে যদি অডিয়েন্স এঙ্গেজ বাড়ে, এঙ্গেজ থাকলে সেল হাই, সেল হাই থাকলে আমি এসইও র্যাঙ্ক হাই। বুঝতে পারছি, এক একটা কি করছে প্যারালাল ভাবে হিট করে। ঠিক আছে, তারপরে আমার ওই যে যে আমি ওয়েবসাইটে বানাবো, এর ভিতরে কি কি জিনিস আমাকে প্রায়োরিটি দেবে কোনটা, আমি এখানে 5টা টপিক বলছি, যেটা হলো রিডেবল টেক্সট হতে হবে, রেসপন্সিভ হতে হবে, তারপরে পারফরমেন্স ই থাকতে হবে, তারপরে হলো যে আমার কি বলে, আরেকটা হলো যে ইমেজ যে ইস্যু আছে, ওয়েবসাইট স্টোরিং, লোড স্পিড, এই টপিক গুলো কি থাকবে, আমাকে একটা ওভারঅল গুড একটা ভাইব দিতে হবে। ঠিক আছে, তা এই যে এটাও কি হয়েছে, এনএসডি মোবাইলে একবারে বাজে। আমাদের কাজ, সিআইএল পেন্সিল, এই যে পেন্সিল বক্স এডুকেশন ডট কম।
রাইট ক্লিক, ইন্সপেক্ট, ওভারঅল, লাইট হাউস, মোবাইল, এসইও, পারফরমেন্স ক্রাইটেরিয়া। ওকে, এখন কি হলো? আর যেটা ইজি হবে সেটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ইদানিং অনেক ফিচার এড করছে। অলমোস্ট ডান। এখানে তো ভিজিবিলিটি খারাপ দেখাচ্ছে কেন? তাহলে এটাতে একটু ইস্যু হয়েছে, পারফরমেন্সটা অনেক খারাপ দেখাচ্ছে, তাহলে তো সমস্যা। তা তারাও ওয়েবসাইট মেনটেন করতে পারেনি। ছিল মানে 7-8 মাস আগে তাদের মোবাইল ফ্রেন্ডলি করা ছিল। আমি এটা ট্রাই তাদেরকে সাজেস্ট করেছিলাম, মানে তাদেরকে আমি একটা ক্লায়েন্টের করার জন্য দেখানো হয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, এটা কি আমার কি লাইট হাউস কি ভুল দিতেছে? আমি তো আরেকটু ক্রস চেক করি থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে, যে ওয়েবসাইট নিয়েছিলাম। তাহলে আমি প্রথমত আমরা থার্ড পার্টি দেখি, ফ্রি মোবাইল, এমও বিআইএল, মোবাইল ফ্রেন্ডলি চেক। হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট চেক দিতে পারি বা মোবাইল ফ্রেন্ডলি চেক দিতে পারি। ওকে, আমি আমার যেটা দিয়ে আমি কমফোর্টেবল সেটা আমি দেবো। ওকে, তাহলে আমি এই যে মোবাইল ফ্রেন্ডলি চেক দিলাম। এইখানে এই স্মল টুলটাও ভালো। তারপরে আমরা যদি দেখি আর কি আছে এর মধ্যে, স্মল টুলটা বেশ ব্যবহার করে মজা পেয়েছি। ঠিক আছে, এটাই নিয়ে আপাতত। আরেকটা আছে মোজবারের একটা আছে, হ্যাঁ মোজবারে। তা এইগুলা টুলস গুলো আছে। সেকেন্ড অফ